আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মাজহারুল আলম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এই করোনা পরিস্থিতিতে আসলে স্বাভাবিক যে ক্লাস কার্যক্রমগুলো রয়েছে সেগুলো অনেকটাই পিছিয়ে পড়েছে, কোনোভাবেই সম্ভব হচ্ছে না স্বাভাবিক ক্লাস কার্যক্রমগুলো শুরু করা। তো এ নিয়ে আমরা প্রায় দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠান থেকে শিক্ষকরা অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে খুব জোরদার হয়েছেন। তারা এইভাবেই অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমগুলো সম্পন্ন করার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীরা যাতে করে সহজভাবে বুঝতে পারে সে বিষয়েও কিন্তু তারা খুব গুরুত্ব সহকারেই চেষ্টা করছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এই পরিস্থিতিতে তোমাদের আসলে ভালো থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, কারণ করোনা পরিস্থিতিতে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে সব মিলিয়ে। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে ভূগোল ও পরিবেশ, অবশ্যই এটি হচ্ছে মানবিক শাখার একটি বই। সেটি হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, ভূগোল ও পরিবেশের প্রথম অধ্যায়। আমরা ভূগোল ও পরিবেশ কি সেটা জানবো। চলো আমরা ভূগোল ও পরিবেশ সম্পর্কে জেনে আসি। পৃথিবী হচ্ছে আমাদের বাসভূমি। পৃথিবীতে বাস করে নানা রকম মানুষেরও কিন্তু রকম রয়েছে, যে আমরা যেটা বলতে পারি মানুষের বিচিত্র কিন্তু তাদের জীবনধারা রয়েছে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে নানা রকম পরিবেশ ও প্রকৃতি, এবং মানুষ ও মানুষের বিভিন্ন রকম সামাজিক, সাংস্কৃতিক, তারপর বলা যেতে পারে অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড। এই যে কর্মকাণ্ডগুলো কথা আমরা জানলাম, যেমন বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক আর হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড। এগুলো কিন্তু প্রায় একই রকম নয় সব জায়গায়, কিন্তু এগুলোই হচ্ছে ভূগোলের আলোচ্য বিষয়। তোমরা দেখতে পাচ্ছ পরবর্তী লাইনে লেখা আছে এসব আধুনিক ভূগোলের আলোচ্য বিষয়। সুতরাং ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান, অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। তাহলে আমরা ভূগোলের কিন্তু একটি সংজ্ঞা পেয়ে গেছি। যদি বলে যে ভূগোল কাকে বলে, আমরা লিখতে পারবো যে ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান এবং অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। এই অধ্যায়ে আমরা ভূগোল ও পরিবেশ সে সম্পর্কে জানব, ভূগোলের পরিধি সম্পর্কে জানব, ভূগোলের বিভিন্ন শাখা এবং ভূগোল ও পরিবেশের পাঠের গুরুত্ব কতটুকু, আসলে কি গুরুত্ব রয়েছে কিনা সে বিষয়েও জানবো ইনশাল্লাহ। তো প্রথমত আমাদের জানা উচিত, এই যে আমরা ভূগোল নিয়ে আলোচনা করব, ভূগোলের জনক তো অবশ্যই একজন আছেন, প্রতিটা বিষয়েরই একজন জনক রয়েছেন। যেমন করে ইতিহাসের জনক আমরা জানি হচ্ছে হেরোডোটাস, এরপরে হচ্ছে পৌরনীতির জনক আমরা জানি হচ্ছে অ্যারিস্টটল। ঠিক তেমনিভাবে এই ভূগোলের জনককে সেটা আমাদের জানা একেবারেই অপরিহার্য। ভূগোলের জনক হচ্ছে ইরাটোথেনিস। তো বন্ধুরা, চলো আমরা শুরু করি তাহলে। প্রথমে আমাদের রয়েছে কনসেপ্ট অফ জিওগ্রাফি, যেটাকে আমরা বলবো ভূগোলের ধারণা। আমরা পৃথিবীতে বাস করি, এই কথাটি আমরা এই লাইনটি আমরা প্রথম প্যারাতেই পড়ে এসেছি। পৃথিবী আমাদের আবাসভূমি, মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হলো ভূগোল। এই আরেকটি সংজ্ঞা কিন্তু আমরা পেয়ে গেছি ভূগোল কাকে বলে। তো তোমরা দেখতে পাচ্ছ যে ইংরেজি জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দ এসেছে। তাহলে ইংরেজি জিওগ্রাফি যে রয়েছে, জিওগ্রাফির বাংলা অর্থ হচ্ছে ভূগোল। এটি একটি ইংরেজি শব্দ। তাহলে এই জিওগ্রাফি শব্দটি কোথা থেকে এসেছে সেটাও জানা উচিত আমাদের। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোথেনিস, এই যে তোমরা পেয়ে যাচ্ছ ভূগোলের জনক ইরাটোথেনিস, প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। জিও ও গ্রাফি দুটো শব্দ মিলে রয়েছে বা গঠিত হয়েছে জিওগ্রাফি। জিও শব্দের অর্থ হচ্ছে ভূ এবং গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। তাহলে যদি আমরা একসাথ করি জিও আর হচ্ছে গ্রাফি, তাহলে যদি একসাথ করি তাহলে বলতে পারি হচ্ছে পৃথিবীর বর্ণনা। সুতরাং জিওগ্রাফি শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা। পৃথিবী আবার মানুষের আবাসভূমি। অধ্যাপক ম্যাকনি এই যে প্রণিধানযোগ্য যে উক্তিগুলো আছে, যে স্টুডেন্টগুলো ভালো করতে চাও, খুবই ভালো নম্বর পেতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই প্রতিটি প্রণিধানযোগ্য উক্তি মনে রাখার চেষ্টা করতে হবে এবং তোমাকে তোমার সৃজনশীল প্রশ্নে চেষ্টা করতে হবে দু একটা উক্তি দেওয়ার জন্য। তোমার প্রশ্নের উপর ডিপেন্ড করবে যে আসলে উদ্দীপকে কী চেয়েছে, সে বিষয়ের উপর নির্ভর করে তুমি কিন্তু দু একটা প্রণিধানযোগ্য উক্তি খাতায় লিখবে। তাহলে দেখবে যে তোমাকে অবশ্যই ভূগোলে তুমি 85 মার্কস গেইন করো, কোনো কঠিন কিছু নয়, সহজেই তুমি পারবে। তাহলে অধ্যাপক ম্যাকনি বলেছে জিওগ্রাফি শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা। আমরা এটা পড়ে এসেছি
এখন অধ্যাপক প্রফেসর ম্যাকনি কি বলেছে দেখি আমরা। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা ও বর্ণনাকে বলেছেন ভূগোল। তাহলে মানুষের যে আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে ভূগোল বলেছেন। তার মতে ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড ও জীবনধারা নিয়ে যে বিষয় আলোচনা করে তাই ভূগোল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা এখানে পেয়েছো অধ্যাপক ম্যাকনি কি সংজ্ঞা দিয়েছেন। তার মানে তার সংজ্ঞার আমরা বিষয়টি যেটা পেয়েছি, ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড আর হচ্ছে জীবনধারা, এই বিষয়টাকে তিনি মূলত ভূগোলের অন্তর্ভুক্ত করেছেন। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে প্রফেসর ডাডলে স্ট্যাম্প। অধ্যাপক ডাডলে স্ট্যাম্প কি বলেছেন, পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। তাহলে আরেকটি সংজ্ঞা আমরা পেয়ে গেছি, যেটাকে আমরা পরিধানযোগ্য উক্তি বলতে পারি। কোনো কোনো ভূগোলবিদ ভূগোলকে বলেছেন পৃথিবীর বিবরণ, কেউ বলেছেন পৃথিবীর বিজ্ঞান। তার মানে কেউ বলেছে কি পৃথিবীর বিবরণ, বলেছে বিবরণ মানে হচ্ছে বর্ণনা। আমরা কিন্তু এটা জানি, জিওগ্রাফি যদি আলাদাভাবে আমরা শব্দটাকে আলাদা আলাদা করে বলি তাহলে হয় কিন্তু ভূ আর হচ্ছে পৃথিবীর বর্ণনা, ভূ বা পৃথিবীর বর্ণনা আসে। ঠিক এভাবে অনেক ভূগোলবিদ এটাই বলেছেন, কেউ বলেছেন পৃথিবীর বিজ্ঞান। তো আমরা আরেকজন অধ্যাপক প্রফেসর কার্ল রিটার কি বলেছেন আমরা একটু দেখি। তিনি বলেছেন ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান। তাহলে এটা একটা ছোট কোটেশন আর ছোট একটা উক্তি, পরিধানযোগ্য উক্তি। এটা পরীক্ষায় আসতে পারে, MCQতে আসতে পারে। তোমরা কিন্তু মনে যদি একটু ভালোভাবে পড়ো তাহলে খুব সহজে ভালো নম্বর তুলতে পারবে। চলো এবার পরের প্যারাতে কি আছে দেখি। ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান, আবার অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। একদিকে যেমন প্রকৃতির বিষয়বস্তু নিয়ে আলোচনা করে, অন্যদিকে সমাজ এবং পরিবেশের সাথে সম্পৃক্ত সকল বিষয় নিয়ে কিন্তু ভূগোল আলোচনা করার চেষ্টা করে বা আলোচনা করে থাকে। প্রকৃতি, পরিবেশ ও সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞান হলো ভূগোলের আলোচ্য বিষয়। এখন ভূগোলের আলোচ্য বিষয় আমরা যেটা পেলাম সেটা হচ্ছে প্রকৃতি, পরিবেশ ও সমাজ। এই তিনটা সম্পর্কে হচ্ছে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। আর এই যে বিশেষ জ্ঞানটা তুমি অর্জন করবে সেটি কিন্তু ভূগোলের আলোচ্য বিষয় বলে পরিচিত হবে। চলো আরেকটি সংজ্ঞা আমরা বা আরেকটি পরিধানযোগ্য উক্তি জেনে নেই। রিচার্ড হাডসন তিনি কি বলেছেন, পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। তার মানে পৃথিবীর যে পরিবর্তনশীল বৈশিষ্ট্য রয়েছে এবং যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত, যেগুলো সুন্দরভাবে সাজানো আছে, যে বিবরণটা রয়েছে, বর্ণনা রয়েছে, তার সংশ্লিষ্ট বিষয়ই হচ্ছে ভূগোল। এর সাথে সম্পৃক্ত সব বিষয়গুলো কিন্তু ভূগোলের অন্তর্ভুক্ত। চলো আমরা আরেকটি উক্তি জানবো, সেটি হচ্ছে ওয়াশিংটন বা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন DC বিজ্ঞান একাডেমি রয়েছে। সেই বিজ্ঞান একাডেমি 1965 সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছে। এর মতে পৃথিবী পৃষ্ঠে প্রাকৃতিক পরিবেশের উপব্যবস্থাগুলো কিভাবে সংঘটিত এবং এসব প্রাকৃতিক বিষয় বা অবয়বের সঙ্গে, অবয়ব কিন্তু বলতে আকৃতি বোঝায়, ঠিক আছে, প্রকৃতির বিষয় বা আকৃতির সঙ্গে মানুষের বা অবয়বের সঙ্গে মানুষ নিজেকে কিভাবে বিন্যস্ত করে তা ব্যাখ্যা বা খোঁজা হচ্ছে ভূগোল। তার ব্যাখ্যা খোঁজে ভূগোল, ঠিক আছে। এই যে বিষয়গুলো এখানে বলা হয়েছে, পৃথিবী পৃষ্ঠে প্রাকৃতিক পরিবেশের উপব্যবস্থা কিভাবে সংঘটিত, এসব প্রাকৃতিক বিষয় অবয়বের সঙ্গে মানুষ নিজেকে কিভাবে বিন্যস্ত করে বা কিভাবে তাদেরকে খাপ খাইয়ে দিয়েছে, এসবের ব্যাখ্যা খোঁজেই কিন্তু ভূগোল। এটা হচ্ছে ওয়াশিংটন DC কর্তৃক 1965 সালে যে সংজ্ঞাটি প্রদান করা হয়েছে সেটি। এবার হচ্ছে আলেকজান্ডার ভন হামবোল্ট বলেছেন ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। তাহলে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা ও আলোচনা এর অন্তর্ভুক্ত। আমি আবার বলছি, তোমরা একটু দেখো, ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা ও আলোচনা এর অন্তর্ভুক্ত। মানুষ পৃথিবীতে বাস করে এবং এই পৃথিবীতে তার জীবনযাত্রা নির্বাহ করে। হ্যাঁ, অবশ্যই এক একজন এক একভাবে জীবনযাত্রা নির্বাহ করে থাকে। পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ তার জীবনযাত্রাকে প্রভাবিত করে। এই যে পৃথিবীর যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে, যেমন আমরা বলতে পারি, যদি আমি ভূমি সংক্রান্ত বিষয়টা নিয়ে আসি, সেখানে হচ্ছে সমতল ভূমি রয়েছে, তারপর বন্ধুর প্রকৃতির ভূমি রয়েছে, এরপরে তোমার রয়েছে মালভূমি রয়েছে, পাহাড়ি এলাকা ইত্যাদিতে আরও অনেক বিষয় তোমরা জানতে পারবে। এই বিষয়গুলোতে এই যে বিষয়টি বলেছি, এখানে এক এক সমভূমিতে মানুষগুলো কিন্তু এক এক রকমভাবে জীবন জীবিকা নির্বাহ করছে। ঠিক তেমনিভাবে তোমরা যদি বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে বন্ধুর প্রকৃতি, পাহাড়ি এলাকা, উঁচু নিচু জায়গা, কিন্তু পাহাড়ির যে জনগোষ্ঠী রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, তারা কিন্তু আর একটু কঠিন বা সংগ্রামী হয়ে কিন্তু তাদের জীবন জীবিকা নির্বাহ করছে।
তাহলে এই যে জীবনযাত্রা, এই যে প্রকৃতিটা আমাদেরকে কিন্তু প্রভাবিত করছে। পৃথিবীর জলবায়ু, ভূপ্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, নদ নদী, সাগর, খনিজ সম্পদ তার জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। তার ক্রিয়াকলাপ ও তার পরিবেশ ঘটায় নানান রকম পরিবর্তন। ঘরবাড়ির কথা বলতে পারি, সব জায়গায় কিন্তু ঘরবাড়ি একই রকম নয়। অফিস, আদালত, রাস্তাঘাট, শহর বন্দর নির্মাণ প্রকৃতি পরিবেশকে বিভিন্নভাবে প্রভাবিত করে। বনভূমি কেটে তৈরি হয় গ্রাম বা শহরের মতো লোকালয়, এটা আমরা সবাই জানি। এটা আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় যে পাহাড়ি অঞ্চলগুলো বন উজাড় করে ফেলা হচ্ছে, কেটে সেখানে বিভিন্ন ধরনের শিল্প কলকারখানাও স্থাপন করা হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে। এতে করে কিন্তু পরিবেশের যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে। যেটা সবচেয়ে আমরা যেটা জানি যে বৃক্ষই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বন্ধু। আমরা যদি যেখানে পরিবেশ ভালো থাকবে, বৃক্ষরাজি বেশি থাকবে, সেখানের বাতাস কিন্তু নির্মল থাকবে এবং বিশুদ্ধ বাতাস থাকবে। সেখানে কোনো ধরনের মানে বলা যেতে পারে দূষিত বাতাস আমরা পাবো না। অবশ্যই সেখানে আমরা খুব নির্মল বাতাসই পাবো। তাই যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বনভূমি কেটে তৈরি হয় গ্রাম, শহরের মতো লোকালয়। এটা একেবারেই সত্য কথা। খাল, বিল, পুকুর ভরাট হয়। মানুষ ও পরিবেশের মধ্যে এই মিথস্ক্রিয়ার একটি সম্বন্ধ আছে। তার মানে একটা যে কেন এটা হচ্ছে, মানুষ কেন পুকুর ভরাট করে সেখানে ভবন নির্মাণ করবে, সেখানে কেন মার্কেট প্লেস নির্মাণ করবে, বিজনেস যে বিষয়গুলো রয়েছে ব্যবসা সংক্রান্ত, সেখানে কেন মানুষ বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠা করবে। এই যে প্রকৃতির সাথে মানুষের যে একটা সম্পর্ক বা সম্বন্ধ, সেটাই কিন্তু আছে বিধায় মানুষ এই কাজগুলো করে যাচ্ছে। এই সম্বন্ধের মূলে রয়েছে কার্যকরণের খেলা। অবশ্যই ভূগোলের প্রধান কাজ হলো এই কার্যকরণ উদ্ঘাটন করা। তার মানে ভূগোলের যে কাজটা হচ্ছে এই যে প্রকৃতির সঙ্গে মানুষের যে একটা সম্বন্ধ রয়েছে, ভালো একটা সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটা উদ্ঘাটন করাই হচ্ছে ভূগোলের প্রধান কাজ। পৃথিবীর পরিবেশের সীমার মধ্যে থেকে মানুষের বেঁচে থাকার যে সংগ্রাম চলছে সে সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনাই ভূগোল। পরিবেশের ধারণা সম্পর্কে আমরা এখন জানবো কনসেপ্ট অফ এনভায়রনমেন্ট। মানুষ যেখানেই বাস করুক তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান। প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ, এটা আমরা সবাই জানি। আমার চারপাশে যা কিছু আছে তাই নিয়ে পরিবেশ গঠিত হয়। আর ছোটোবেলায় তোমরা পড়েছো, এই কথাটা আমরাও জানি, তোমরাও জানো। কিন্তু তাই শিক্ষার্থীদের বলতে চাচ্ছি যে নদী, নালা, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, ঘরবাড়ি, রাস্তাঘাট, উদ্ভিদ, প্রাণী, পানি, মাটি ও বায়ু নিয়ে গড়ে ওঠে পরিবেশ। কোনো জীবের চারপাশে সকল জীব ও জড় উপাদানের সর্বসমেত প্রভাব ও সংগঠিত ঘটনা হলো ওই জীবের পরিবেশ। তারপর বলা হচ্ছে যে একজন পরিবেশ বিজ্ঞানী খুব সুন্দর একটি সংজ্ঞা দিয়েছেন, সেটি হচ্ছে জীব সম্প্রদায়ের, তার নাম হচ্ছে আর্মস। সে বলেছে এটিও একটি প্রণিধানযোগ্য উক্তি, সেটা হচ্ছে পরিবেশ সম্পর্কিত। জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক ও জৈব প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। সিসি পার্কের কথা বলতে পারি, তিনিও একজন পরিবেশ বিজ্ঞানী বলা যেতে পারে বা ভূগোলবিদ আমরা বলতে পারি। তিনিও কিন্তু এই পরিবেশ নিয়ে একটি সংজ্ঞা দিয়েছেন, প্রণিধানযোগ্য উক্তি। আমরা দেখি কি বলেছেন তিনি। পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফলকে বোঝায়। স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে পরিবেশও পরিবর্তিত হয়। হ্যাঁ, অবশ্যই সময় ও যে কাল রয়েছে, স্থান রয়েছে, প্লেস, জায়গা ভেদেও কিন্তু পরিবেশের পরিবর্তন আসে। এক এক জায়গায় এক এক রকম পরিবেশ বা তার পারিপার্শ্বিক অবস্থা ঘিরে ওই পরিবেশের যে সামাজিকীকরণ হয়ে থাকে, ওই পরিবেশে কিন্তু সব ধরনের বৈশিষ্ট্য যে একটা ভালো পরিবেশে রয়েছে সেগুলো ওখানে থাকবে, ঠিক তা নয়। আবার ভালো পরিবেশে যেগুলো রয়েছে সেগুলো যে ওই পরিবেশে আমার যে পরিবেশটা আমরা একটু ভালো থেকে ছোট বা একটু খারাপ দিকে দেখছি সেখানে আছে, ঠিক তা নয়, ওগুলো ওখানে থাকবে না। সেটাও কিন্তু স্থান, এই জন্য বলা হয়েছে স্থান ও কাল ভেদে পরিবেশে পার্থক্য পরিলক্ষিত হয়। চলো শিক্ষার্থীরা আমরা এবার জানবো হচ্ছে পরবর্তীতে এর সঙ্গে যোগ হয়েছে মানুষের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কার্যাবলী। এভাবে ধীরে ধীরে কিন্তু মানুষের সামাজিক কার্যাবলীগুলো যুক্ত হয়েছে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড। ফলে সৃষ্টি হয়েছে এক নতুন ধরনের পরিবেশের উপাদান খুবই গুরুত্বপূর্ণ। এলিমেন্টস অফ এনভায়রনমেন্ট আমরা জানি, অবশ্যই পরিবেশের উপাদান রয়েছে। কারা এই পরিবেশের উপাদান, কোনগুলো পরিবেশের উপাদান আমাদের জানা উচিত। চলো আমরা জেনে নিই। পরিবেশের উপাদান দুই প্রকার, যেমন জড় উপাদান ও জীব উপাদান। যাদের জীবন আছে, যারা খাবার খায়, যাদের বৃদ্ধি আছে, জন্ম আছে, মৃত্যু আছে, তাদের বলে জীব। গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ ও অন্যান্য প্রাণী হলো জীব।
যেমন আমি যে কথা বলছি, আমার জীবন আছে, আমার প্রাণ আছে, আমার ভিতরে জীবন আছে বলে আমি কথা বলতে পারতেছি, আমি আমার খাবার দাবার খেলে আমি এনার্জি পাই। ঠিক তোমরাও এভাবে, এটা আমরা কিন্তু তাহলে কোন উপাদানের মধ্যে পড়বো? জীব উপাদানের মধ্যেই পড়বো, জড় উপাদানের মধ্যে নয়। জীবন জীব দিয়ে দুঃখিত। এবার হচ্ছে গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ ও অন্যান্য হলো জীব। এগুলোই হলো জীব। এরা পরিবেশের জীব উপাদান। জীবদের নিয়ে গড়া পরিবেশ হলো জীব পরিবেশ। মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, উষ্ণতা, আর্দ্রতা হলো পরিবেশের জড় উপাদান। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই জড় উপাদান নিয়ে গড়া পরিবেশ হলো জড় পরিবেশ। ভূগোলের পরিধি দিয়ে আমরা এবার আলোচনা করব স্কোপ অফ জিওগ্রাফি। ভূগোলের পরিধি আমাদের জানা উচিত। চলো আমরা জেনে নিই। বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তা ধারণার বিকাশ, সমাজের মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধিকে অনেক বিস্তৃত করেছে। এখন নানান রকম বিষয়ে, যেমন ভূমিরূপবিদ্যা রয়েছে, আবহাওয়াবিদ্যা রয়েছে, সমুদ্রবিদ্যা রয়েছে, এরপর মৃত্তিকা বিদ্যা রয়েছে, প্রাণীবিদ্যা রয়েছে, সমাজবিদ্যা রয়েছে, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি ভূগোলের বিষয়ের যে ভূগোল রয়েছে, জিওগ্রাফি রয়েছে, তারই অন্তর্ভুক্ত। হ্যাঁ, যদিও তোমরা এই বিস্তারিত ধারণা কিন্তু যখন তোমরা ইন্টারমিডিয়েট বা হায়ার সেকেন্ডারি স্কুলে যাবে, এইচএসসিতে যাবে বা একাদশ শ্রেণীতে যাবে, তখন তোমরা জিওগ্রাফি যদি পড়ে থাকো তাহলে খুব সুন্দরভাবে এর ব্যাখ্যা বিশ্লেষণ জানতে পারবে। ভূগোলের শাখা জানা উচিত। ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি প্রথমত ভূগোলের শাখা দুই ভাগে বিভক্ত, প্রাকৃতিক ভূগোল আর হচ্ছে মানব ভূগোল। চলো আমরা জেনে নেই প্রাকৃতিক ভূগোল কি। প্রাকৃতিক ভূগোলের মধ্যে রয়েছে জীব ভূগোল বা জলবায়ুবিদ্যা। এরপরে জীব ভূগোলতে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে ভূমিরূপবিদ্যা, মৃত্তিকা ভূগোল, সমুদ্রবিদ্যা, প্রাণী ভূগোল। মানব ভূগোলের মধ্যে রয়েছে অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল। ঠিক তেমনিভাবে অর্থনৈতিক ভূগোলের ভিতরে যে বিষয়গুলো রয়েছে, সামাজিক ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা, সংখ্যাতাত্ত্বিক ভূগোল, পরিবহন ভূগোল, নগর ভূগোল, চিকিৎসা ভূগোল, ভৌগোলিক তথ্য ব্যবস্থা। চলো এবার আমরা বিস্তারিত এক একটি করে জেনে আসি। প্রাকৃতিক ভূগোল কাকে বলে, যেটাকে বলা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি। জানি আমরা যে এর সংজ্ঞাটা জানা উচিত। অনেক সময় তোমাদের প্রশ্ন চলে আসবে যে প্রাকৃতিক ভূগোল কাকে বলে, মানব ভূগোল কাকে বলে, তখন তোমরা কিন্তু এই সংজ্ঞা মুখস্থ করে তোমাদের দিতে হবে। ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। পৃথিবীর ভূমিরূপ, এর গঠন, প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এবং আমি তোমাদেরকে বলেও দিয়েছি কোন বিষয়গুলো ভূগোলের আলোচ্য বিষয়। ভূমিরূপ বিদ্যাতে চলে যাই আমরা, যেটাকে বলা হচ্ছে জিওমরফোলজি। ভূমিরূপবিদগণ একটি গ্রহের নগ্নি ভবন ও ক্ষয় ভবনের ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে আলোচনা করে। তার মানে ভূমিরূপবিদ্যাতে কী বিষয়টি আলোচিত হয়? নাম্বার 2, জলবায়ুবিদ্যা, যেটাকে বলা হচ্ছে ক্লাইমেটোলজি। জলবায়ুবিদ্যা পৃথিবীর বায়ুমণ্ডলের দীর্ঘমেয়াদী আবহাওয়ার ধরন এবং এর পরিপ্রেক্ষিতে পৃথিবীর প্রভাব সম্পর্কে আলোচনা করে। নাম্বার 3, জীবভূগোল, যেটাকে বলা হচ্ছে বায়োজিওগ্রাফি বলা হয়। পৃথিবী পৃষ্ঠের প্রাণী জগৎ এবং উদ্ভিদের বন্টন নিয়ে জীবভূগোল আলোচনা করে। এরপরে রয়েছে মৃত্তিকা ভূগোল, সয়েল জিওগ্রাফি, যেটাকে বলা হচ্ছে মৃত্তিকা ভূগোলবিদগণ অশ্বমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা এবং এর যে বন্টন এবং বিন্যাস রয়েছে সে সম্পর্কে আলোচনা করে। মৃত্তিকা ভূগোল বা সয়েল জিওগ্রাফি, যেটাকে আমরা জেনে থাকি এইভাবে। সমুদ্রবিদ্যা, যেটা ওশানোগ্রাফি বলা হয়ে থাকে। পৃথিবীর প্রায় 3/4 সমুদ্র। বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্র পথে যোগাযোগ, সমুদ্রপৃষ্ঠের উত্থান অবনমন, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ ও লবণাক্ততা নির্ধারণ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা সমুদ্রবিদ্যার আলোচ্য বিষয়। চলো তারপর আমরা জানবো হচ্ছে, এবার আমরা জানবো মানব ভূগোল সম্পর্কে, যেটাকে হিউম্যান জিওগ্রাফি বলা হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন অঞ্চল, বিভিন্ন পরিবেশ, মানুষ কিভাবে বসবাস করছে, কিভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, কেন এভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, তার কার্যকরণ অনুসন্ধান মানব ভূগোলের আলোচ্য বিষয়। অর্থনৈতিক ভূগোলে চলে যাচ্ছে ইকোনমিক জিওগ্রাফি। প্রথমত আমরা মানব ভূগোলের একটি অংশ সেটি জানবো। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যেসব অর্থনৈতিক কাজ করে তা অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়ই হবে।
এসব কাজ হলো কৃষিকাজ। আমরা জানি কৃষিকাজ কিন্তু প্রথম পর্যায়ের অর্থনীতির সাথে অন্তর্ভুক্ত। পশুপালন, বনজ সম্পদ, খনিজ সম্পদ, তারপর হচ্ছে খনিজ সম্পদ সংগ্রহ, ব্যবসা বাণিজ্য পরিচালনা ইত্যাদি কিন্তু এই অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত। জনসংখ্যা ভূগোলে চলে যাচ্ছে। পপুলেশন জিওগ্রাফি জানা উচিত। জনসংখ্যা ও জনসংখ্যা বৃদ্ধি, গতি, প্রকৃতি, তার কার্যকরণ, সামাজিক ও অর্থনৈতিক জীবনের উপর এর প্রভাব জনসংখ্যা ভূগোলের আলোচ্য বিষয়। আর রিজিওনাল জিওগ্রাফি আমরা জানবো, যেটাকে বলা হচ্ছে আঞ্চলিক ভূগোল। অঞ্চলভেদে পৃথিবীর ভূপ্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ, জীবজন্তু, মানুষ ও মানুষের জীবন ধারণ প্রণালী বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী। আঞ্চলিক বৈশিষ্ট্যের অনুসারে পৃথিবী বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক বিষয়বস্তুর অনুশীলন করা আঞ্চলিক ভূগোলের প্রধান বিষয়। তার মানে এখানে বলা হয়েছে আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের যে ভৌগোলিক বিষয়বস্তু রয়েছে সেগুলো অনুশীলন করাই হচ্ছে আঞ্চলিক ভূগোলের প্রধান বিষয়। রাজনৈতিক ভূগোলে চলে যাচ্ছে পলিটিক্যাল জিওগ্রাফি, যেটাকে বলা হয় রাজনৈতিক বিবর্তন। এরপর হচ্ছে রাজনৈতিক বিভাগ ও পরিসীমা এবং বিভাগের মধ্যস্থিত ভৌগোলিক বিষয় রাজনৈতিক ভূগোলের প্রধান বিষয়। চলো বন্ধুরা, এবার আমরা জানবো হচ্ছে কোয়ান্টিটিভ জিওগ্রাফি, যেটাকে বলা হচ্ছে সংখ্যাতাত্ত্বিক ভূগোল। ভূগোলের এই শাখায় সংখ্যাতাত্ত্বিক কৌশল এবং মডেল ব্যবহার করে প্রমাণার্থ পরীক্ষা করা হয়। এছাড়া সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি ব্যবহার বা পদ্ধতি ভূগোলের অন্যান্য শাখায় ব্যবহার করা হয়। কিন্তু কিছু ভূগোলবিদ শুধু সংখ্যাতাত্ত্বিক পদ্ধতিতে বিশেষজ্ঞ হন। তার মানে এই সংখ্যাতাত্ত্বিক বিষয় নিয়ে তারা স্পেশালিস্ট বা এক্সপার্ট হয়ে থাকেন। 6 নম্বরে রয়েছে ট্রান্সপোর্ট জিওগ্রাফি। পরিবহন ভূগোলবিদরা সরকারি, বেসরকারি যাতায়াত ব্যবস্থা এবং মানুষ ও পণ্যের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর সম্পর্কে আলোচনা করে। আরবান জিওগ্রাফি সম্পর্কে আমরা জানি, যেটাকে নগর ভূগোল বলা হয়। ভূগোলের এই শাখায় নগরের উৎপত্তি ও বিকাশ, নগর ও শহরের শ্রেণী বিভাগ, নগরের পরিবেশ কেমন হবে, নগরের কেন্দ্রীয় এলাকা কীরকম হবে, বা নগরের বস্তি এলাকা ইত্যাদি বিষয় নিয়ে চর্চা করা হয় এই নগর ভূগোলের বিষয়বস্তুতে, বা নগর ভূগোল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে। দুর্যোগ ব্যবস্থাপনা, যেটাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট বলা হয়ে থাকে। দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগে যে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস, দুর্যোগ থেকে পরিবেশ ও সমুদ্রকে রক্ষার কৌশল দুর্যোগ ব্যবস্থাপনার আলোচ্য বিষয়। ভূগোলকে যত ভাগেই বিভক্ত করা হোক না কেন, সকল ভূগোলের সঙ্গে পরিবেশ যে বিষয়টি রয়েছে বা এনভায়রনমেন্ট অঙ্গাঙ্গিভাবে জড়িত, মানে খুবই ক্লোজ, একেবারে নিকটে। এটা মানে আমরা কিন্তু কোনোটাকে বাদ দিয়ে আলোচনা করতে পারবো না, দুটোকেই নিয়ে আসতে হবে। বর্তমানে ভূগোল ও পরিবেশ সম্পৃক্ত করে পড়ানো হয়। ভূগোল ও পরিবেশকে কিন্তু একসাথে করেই পড়ানো হয়, সেপারেটলি পড়ানো হয় না, বা আলাদা আলাদা কোনো বিষয়বস্তু হিসেবে নয়। প্রাকৃতিক ও সামাজিক উভয় পরিবেশই ভূগোল বিজ্ঞানের সমান গুরুত্ব বহন করে। পরিবেশের প্রকারভেদে আমরা চলে যাচ্ছি টাইপস অফ এনভায়রনমেন্ট। আমাদের জানা উচিত পরিবেশের প্রকারভেদ। পরিবেশ 2 প্রকার, ভৌত বা প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ। প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলে। এই পরিবেশে থাকে মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণী। এই ক্ষুদ্র প্রাণী এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই যে বিষয়গুলো আমরা বলেছি, আমি বললাম তোমরা দেখতেও পাচ্ছ, এগুলো নিয়ে কিন্তু প্রাকৃতিক পরিবেশ, ভৌত পরিবেশ গঠিত হয়। মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। মানুষের আচার আচরণ, উৎসব অনুষ্ঠান, রীতিনীতি, শিক্ষা, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে হলো সামাজিক পরিবেশ, বা তা সামাজিক পরিবেশ হিসেবে বিবেচ্য, বা আমরা সামাজিক পরিবেশ হিসেবে বা বলতে পারি। তো কী বিষয়গুলো একটু খেয়াল করো, আবার একটু জেনে নাও। মানুষের আচার আচরণ, আমাদের বিহেভিয়ারাল যে অ্যাপ্রোচ রয়েছে, উৎসব অনুষ্ঠান রয়েছে, রীতিনীতি রয়েছে, শিক্ষা, এডুকেশন, ভ্যালুজ, ইকোনমিক্স, পলিটিক্স ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু আমাদের সোশিয়াল এনভায়রনমেন্টের সাথে সম্পৃক্ত হবে। ভূগোল ও পরিবেশ বা পাঠের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ স্টাডিং জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। কেন গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্ব রয়েছে। আমরা কেন পড়বো, এটা পড়ার দরকারটা কি? অবশ্যই দরকার আছে, এর জন্য এর গুরুত্ব জানা দরকার। ভূগোল ও পরিবেশের বিষয়টি অধ্যয়নের মাধ্যমে জানা যায়। প্রথমে আমরা জানতে পারি পৃথিবীর কোনো স্থানের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে। পাহাড়, পর্বত, নদী, সাগর, মালভূমি, সমভূমি, মরুভূমি, এদের গঠন ও কারণ বৈশিষ্ট্য জানতে পারি ভালোভাবে। পৃথিবীর জন্মলগ্ন থেকে কিভাবে জীবজগতের উদ্ভব হয়েছে সেই বিষয় সম্পর্কেও বিজ্ঞানসম্মত ধারণা অর্জন করতে পারি। পৃথিবীর বিভিন্ন পরিবেশের উদ্ভিদ ও প্রাণী, এদের আচার আচরণ, খাদ্যাভ্যাস, জীবনধারণ বৈচিত্র্য, কী বিষয় রয়েছে বা বৈচিত্র্যতা রয়েছে, পার্থক্য রয়েছে, সেই বিষয়গুলো আমরা জানতে পারবো এই ভূগোলের মাধ্যমেই।
কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মানুষের সামাজিক পরিবেশের কী পরিবর্তন হয়েছে সেগুলো আমরা জানতে পারবো। প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির কারণ জানতে পারবো, ক্ষয়ক্ষতি ও নিয়ন্ত্রণ, ভূপ্রকৃতির অবস্থান, জলবায়ুর ধরন, যোগাযোগ, তারপর হচ্ছে ব্যবস্থার গুরুত্ব, যোগাযোগ ব্যবস্থার কতটা গুরুত্ব রয়েছে সেই বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। জলবায়ুর যে প্রভাব রয়েছে বর্তমানে, যে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর যে প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি পরিবর্তনের ফলে, সেই বিষয়েও আমরা জানতে পারবো কেন হচ্ছে, কী কী কাজগুলো করলে আমরা এই জলবায়ুর প্রভাব থেকে মুক্ত হতে পারবো। হ্যাঁ, দেন আমরা যে পয়েন্টটি দেখতে পাচ্ছি, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি কেন হচ্ছে, গ্রিন হাউস প্রতিক্রিয়া কী, গ্রিন হাউস কাকে বলে, গ্রিন হাউস গ্যাসগুলো কী কী, এর প্রভাব জানতে পারবো। এরপর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে মানুষ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন কীভাবে করতে পারি সেটাও জানতে পারবো। সমুদ্র ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা রাখতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে এই প্রথম অধ্যায় সম্পর্কে জানতে পেরেছো। তাহলে তোমাদের এখানে যে এক্সারসাইজগুলো রয়েছে, বহু নির্বাচনী প্রশ্ন, তোমরা বাসায় এগুলো একটু চেষ্টা করবে। এরপরে রয়েছে সৃজনশীল রয়েছে একটা, এই সৃজনশীল সম্পর্কে তোমরা ধারণা রাখবে। যেমন ভূগোল শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেছেন? হ্যাঁ, ইরাকথেনিস সর্বপ্রথম ব্যবহার করেন। সমুদ্রবিদ্যার বিষয়বস্তু কি তোমরা কিন্তু এই লেকচারের মধ্যেই পাচ্ছ। এখানে তোমরা একটু ভালোভাবে যদি পড়ে নাও বইটা সামনে রেখে, তাহলে একদম ইজি হয়ে যাচ্ছে, তুমি খুব সহজে লিখতে পারবে। এরপরে রয়েছে গ্রুপ এ, গ্রুপ বি, হ্যাঁ, এই বিষয়গুলো তুমি আলোচনা করতে পারবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদেরকে পড়তে হবে। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই, তোমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই তোমাদের পড়াশোনার প্রতি মনোযোগী হবে, তাহলে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আর একটা কথা মনে রাখবে, মানবিক শাখা থেকে পড়লে যে ভালো কিছু করা যায় না, ঠিক তা নয়। হ্যাঁ, অবশ্যই ভালো কিছু করা যায়, ভালো রেজাল্ট করা যায়, ভালো ফলাফল করা যায়। এর জন্য হচ্ছে তোমাকে পড়তে হবে, প্রতিটি বিষয় তোমাকে ভালোভাবে পড়তে হবে। অন্যান্য গ্রুপের স্টুডেন্ট ভালো যারা রয়েছে, তারা যেভাবে পড়াশোনা করছে, তোমাকেও সে একইভাবে ভালো এবং মনোযোগ সহকারে পড়তে হবে। এবং সৃজনশীলগুলো ভালোভাবে উপস্থাপন করতে হবে। হ্যাঁ, লেখার যে আর্ট রয়েছে, সৃজনশীল লেখার যে সিস্টেম রয়েছে, পদ্ধতি রয়েছে, সেগুলো ভালোভাবে মেনে চলতে হবে। মেনে তোমাকে খাতায় উপস্থাপন করতে হবে, তাহলে তুমি খুব ভালো নম্বর তুলতে পারবে, একেবারেই নিশ্চিত থাকো। তোমরা অবশ্যই ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখবে, আর অবশ্যই এর মাধ্যমে তোমরা কিন্তু এই অধ্যায় সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রশ্নের অপেক্ষায় থাকবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই এই করোনা পরিস্থিতিতে সাবধানে থাকার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।